দীর্ঘ 17 বছর হেলথ ইন্স্যুরেন্সের এই প্রফেশনে কাজ করতে গিয়ে সব থেকে যে প্রশ্নটার সম্মুখীন আমি বিগত দিনেও হয়েছি বা আজও হয়ে থাকি, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সাথে সাথেই কি প্রথম দিন থেকেই সব কিছুর কভারেজ পাওয়া যায়, বা পাওয়া গেলেও কি কি কভারেজ পাওয়া যায়। আপনাদের কি জানা আছে? যদি জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি দেখে রাখুন। যদি হেলথ ইন্স্যুরেন্স নেওয়া থাকে তাহলে আগামী দিনে হেলথ ইন্স্যুরেন্স নিতে আপনাদের সুবিধা হবে, বা অলরেডি যদি নেওয়া হয়ে গিয়ে থাকে তাহলেও আগামী দিনে আপনাদের ক্লেম রিজেকশন হওয়ার চান্সেস নেই বললেই চলে, যদি আপনাদের এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে থাকে। তো চলুন সময় নষ্ট না করে দেখে নিই হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম কি প্রথম দিন থেকেই পাওয়া যায়, মানে কভারেজ কি প্রথম দিন থেকেই পাওয়া যায়, পাওয়া গেলেও কী পাওয়া যায় আর কোন কোন জিনিসগুলো পাওয়া যায় না। তো যেটা প্রশ্ন, হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ কি ডে 1 থেকে সব প্রবলেম, মানে সব ডিজিজ, সব কমপ্লিকেশনের পাওয়া যায়, যে কোনো কারণে হসপিটালাইজ যদি কন্ডিশন হয় পাওয়া যায়? উত্তর হচ্ছে নো, বিগ নো, পাওয়া যায় না। কি বলছেন? হ্যাঁ, পাওয়া যায় না। কেন? হেলথ ইন্স্যুরেন্সে কিছু ওয়েটিং পিরিয়ড আছে, ওয়েট করতে হয় কিছু কিছু কভারেজ পাওয়ার জন্য। তাহলে কি পাওয়া যায়? অ্যাকচুয়ালি 3 ধরনের ওয়েটিং পিরিয়ড। ফার্স্ট ওয়েটিং পিরিয়ড যেটা আছে আপনার 30 দিনের একটা ওয়েটিং পিরিয়ড আছে। এই 30 দিনে কি পাওয়া যায়? অনলি অ্যাক্সিডেন্ট কভার করে। অ্যাক্সিডেন্ট এবং অ্যাক্সিডেন্টের কারণে যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ হয়, তাছাড়া কিন্তু প্রথম 30 দিন কিছু কভার করে না। তাহলে কবে থেকে কভার করে? 30 দিন পার করার পর থেকে হাইপারটেনশন, ডায়াবেটিস বা আদার্স ডেঙ্গু, ম্যালেরিয়া এই টাইপ অফ ডিজিজ যদি স্টার্ট হয়, সেখানে কিন্তু 30 দিন পার হওয়ার পর কভার করে। প্রথম 30 দিন অনলি অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এটা কি যখন আমি পলিসি রিনিউ করছি সেক্ষেত্রেও না? নতুন যখন আপনি হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন তখন কিন্তু প্রথম 30 দিন অনলি অ্যাক্সিডেন্ট। যখন আপনি পলিসি পোর্ট করাচ্ছেন তখনও কিন্তু না। অনলি যখন ফ্রেশ পলিসি নিচ্ছেন, আপনি লাইফের প্রথম ফ্রেশ হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিচ্ছি, তখনই কিন্তু আপনার প্রথম 30 দিন কিন্তু অনলি অ্যাক্সিডেন্ট কভার করবে, রিনিউয়াল বা পোর্টের ক্ষেত্রে কিন্তু নয়। তো এই কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। সেকেন্ড কি আছে? 2 বছরের একটা ওয়েটিং পিরিয়ড আছে। কিসের না? কিছু স্লো মুভিং ডিজিজ আছে যেটা বয়সের সাথে সাথে আসে, এবং ম্যাটারনিটির ক্ষেত্রেও কিন্তু ওয়েটিং পিরিয়ড থাকে। আমি ম্যাটারনিটির জন্য একটা সেপারেট ভিডিও আগামী দিন তৈরি করবো, যে ম্যাটারনিটি হেলথ ইন্স্যুরেন্সে কভার কি করে, বা করলেও কোন কোন প্ল্যানগুলো কীভাবে কভার করে, কতটা বেনিফিট পাওয়া যায়। তো ম্যাটারনিটি পার্টটাতে আজকে আমি অ্যাভয়েড করছি, তবে ম্যাটারনিটিতেও কিন্তু মিনিমাম 2 বছরের একটা অন অ্যান অ্যাভারেজ ওয়েটিং পিরিয়ড থাকে। তো ম্যাটারনিটিটাকে যদি আমি বাদ দিই, বেসিক্যালি হেলথ ইন্স্যুরেন্সে কিছু স্লো মুভিং ডিজিজ আছে যেখানে 2 বছরের ওয়েটিং পিরিয়ড থাকে। এগুলো কী কী? এগুলো হচ্ছে আপনার যেমন আমাদের স্পাইনাল কর্ড ওরিয়েন্টেড প্রবলেম, বা আমাদের পাইলস, ফিস্চুলা, হাইড্রোসিল এই ধরনের জিনিস, হার্নিয়া, ছানি অপারেশন, কোনো সিস্ট বা ইউরিনে টিউমার বা ইউটেরাসের টিউমার, গলব্লাডার স্টোন, মানে এই টাইপ অফ টিউমার বা সিস্ট, টনসিল, প্যানক্রিয়াসে যদি স্টোন হয়। তো এখানে দেখুন আমি ডিজিজগুলো লিস্টগুলো দিয়েছি। এই টোটালটা কিন্তু এগুলো স্লো মুভিং ডিজিজ, আইআরডিএ বলে, যেগুলো ইনস্ট্যান্ট হয় না। এগুলো কিন্তু 2 বছর কিন্তু ওয়েটিং পিরিয়ড থাকে। এবার হতে পারে যে আপনার অলরেডি পলিসি নেওয়ার আগে পাইলস, ফিস্চুলা বা হাইড্রোসিলের একটু সমস্যা আছে, তাহলে কিন্তু সেটা আপনাকে কোম্পানিকে পলিসি নেওয়ার সময় ডিসক্লোজ করতে হবে। আপনি ভাববেন যে আমার তো 2 বছর তো কভার করবেই না, আমার ডিসক্লোজ করা কি দরকার? না, এটা কিন্তু ভুল। কেন বলছি? এই 2 বছরের ওয়েটিং পিরিয়ড ছাড়াও আরেকটা ওয়েটিং পিরিয়ড থাকে। কি? এই যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে প্রি এক্সিস্টিং ডিজিজ। আপনি যখন পলিসি নিচ্ছেন সেই সময় অলরেডি যে কমপ্লিকেশনগুলো আপনার হয়ে আছে সেগুলো কিন্তু আপনাকে কোম্পানিকে ডিক্লেয়ার করতে হবে। এইগুলো প্রি এক্সিস্টিং ডিজিজের মধ্যে পড়ছে। এগুলো কোম্পানি প্ল্যান টু প্ল্যান 2 থেকে 3 বছরের ম্যাক্সিমাম ওয়েটিং পিরিয়ড থাকে। এবং এর মধ্যে হাইপারটেনশন যদি থাকে আপনার পলিসি আপনি পাবেন, ডায়াবেটিস, অ্যাস্থমা, থাইরয়েড, কোলেস্ট্রল, বা ওই যে বললাম পাইলস, ফিস্চুলা, হাইড্রোসিল যদি কমপ্লিকেশন থাকে আপনার ডিক্লেয়ার করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনার যে প্ল্যানের যে 2 বছর বা 3 বছরের ওয়েটিং পিরিয়ড আছে প্রি এক্সিস্টিং ডিজিজের, তারপর থেকে কিন্তু আপনার কভার করতে শুরু করবে। সেটা কিন্তু আবার কভার করতে, মানে ডিসক্লোজ করতে ভুলে যাবেন না। ভাববেন যে 2 বছর পর তো পাবোই, প্রথম 2 বছর তো কিছু নেই, আমার মেনশন করার দরকার নেই। একদমই কিন্তু ভুল। ওটা পিইডির মধ্যে পড়বে, ওটা কিন্তু আপনাকে ডিক্লেয়ার করতে হবে। কখনোই পলিসি নেওয়ার সময় যে কোনো রকমের কমপ্লিকেশন থাক, ইভেন যদি আপনাকে রোজ গ্যাস অম্বলের বড়ি খেতে হয়, আপনার তার মানে কি আপনার ক্রনিক গ্যাস অম্বলের সমস্যা আছে, সেটাও কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্সে আপনার ডিসক্লোজ করা দরকার। নাহলে কিন্তু পরবর্তীকালে আপনার কিন্তু ক্লেম পেতে প্রবলেম হবে। লাস্ট যেটা আছে যেটা তো কাভারেজ। এবার কী কী ক্ষেত্রে পাওয়া যায় না, মানে এক্সক্লুশন, পার্মানেন্ট এক্সক্লুশন আছে কিছু জিনিসের। পার্মানেন্ট এক্সক্লুশন যে কিছু ইলনেস এবং কন্ডিশন পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে পড়ছে। এর মধ্যে কী কী পড়ছে?
সাপোজ নার্সিংহোমে কেউ ভর্তি হলো জাস্ট কি হয়েছে সেটা জানার জন্য, মানে ইনভেস্টিগেশন হলো আর এভ্যালুয়েশন হলো, কোনো ট্রিটমেন্ট হলো না, এক্ষেত্রে কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্সে ক্লেম কিন্তু পাওয়া যাবে না এবং এটাকে পার্মানেন্ট এক্সক্লুশন মধ্যে থাকার কারণে কিন্তু ক্লেম রিজেক্ট হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে আমি ওবেসিটি হয়ে গেছে আমার, ওবেসিটি হয়ে গেছে, তার জন্য সার্জারি হবে বা ওয়েট ম্যানেজমেন্ট কন্ট্রোল হবে, সেক্ষেত্রে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম পাওয়া যাবে না, এটা কিন্তু পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে আছে। থার্ড হচ্ছে প্লাস্টিক বা কসমেটিক সার্জারি, সেক্ষেত্রেও কিন্তু করবে না কভার। আনপ্রুভেন ট্রিটমেন্টটা কি, এটা আমি মেজর অনেকবার দেখেছি, সেটা হচ্ছে আপনার ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় যে কারো ডেঙ্গু হয়েছে, প্যানিক হয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছে, তার যখন ট্রিটমেন্ট হয়ে গেছে ডিসচার্জের সময় দেখা যাচ্ছে যাকে টোটালি শুধু প্যারাসিটামল দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে আর কিচ্ছু করা হয়নি, এক্ষেত্রে কিন্তু সব হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ক্লেম রিজেক্ট করে দেবে। শুধু প্যারাসিটামল দিয়ে ট্রিটমেন্ট কিন্তু সেটা বাড়িতেই হতে পারতো, মানে ডমিসিলারি ট্রিটমেন্ট, সেটা তার জন্য নার্সিংহোমে ভর্তি করার কোনো প্রয়োজন ছিল না, এটাকে আনপ্রুভেন ট্রিটমেন্টের আন্ডারে ফেলে কিন্তু ক্লেম রিজেক্ট করে দেবে। তো এরকম যেন না হয়। নার্কোটিক্সের ট্রিটমেন্ট এবং হচ্ছে চেঞ্জ অফ জেন্ডার কি বলতে চাইছে আশা করি বুঝতে পারছেন। এই ধরনের যে ট্রিটমেন্ট যদি হয় এগুলো কিন্তু টোটালটা কিন্তু পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে আছে। তো হেলথ ইন্স্যুরেন্সে প্রথম 30 দিন অনলি অ্যাক্সিডেন্ট, আমি একটু র্যাপ আপ করে দিচ্ছি, অনলি অ্যাক্সিডেন্ট 30 দিনের পর থেকে নতুন কমপ্লিকেশন সব কভার করবে, কিন্তু 2 বছর স্পেসিফিক কিছু সার্জারি আছে কভার করবে না এবং কিছু পার্মানেন্ট এক্সক্লুশনও আছে। তাই হেলথ ইন্স্যুরেন্স নেওয়া উচিত আপনার যখন প্রয়োজন, তখন কিন্তু নয়। আপনি যত অ্যাডভান্স নিয়ে রাখতে পারবেন, কারণ আপনাকে 2 বছর কিন্তু পিরিয়ড ওভার করতে হবে। যদি আপনার প্রি এক্সিস্টিং ডিজিজ কিছু না থাকে তাহলে আপনাকে 2 বছর ওয়েট করতেই হচ্ছে টোটাল কভারেজ পাওয়ার জন্য। আর যদি প্রি এক্সিস্টিং ডিজিজ কিছু চলে আসছে তাহলে তো খুবই প্রবলেমের ব্যাপার, তাহলে আপনার সেখানে 2 বছর কেন, ওটাকে 3 বছরও হতে পারে। তাই যখন আপনি সুস্থ আছেন তখন হেলথ ইন্স্যুরেন্স নিন, কারণ আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন তখন কিন্তু হেলথ ইন্স্যুরেন্স পাওয়াটা কমপ্লিকেটেড হয়ে যাবে বা আপনি ইনস্ট্যান্ট সার্ভিসটা পাবেন না। তো অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স নিন এবং ডিসিশনটা ইমিডিয়েটলি নিন হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার। আর হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনার যে মেডিকেল হিস্ট্রি আছে সেটাকে ডিসক্লোজ করতে ভুলবেন না। আপনাদের কাছে এই ইনফরমেটিভ ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। আর হেলথ ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড কোনো রকমের কোনো আপনাদের যদি কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারেন। আপনার যদি অলরেডি হেলথ ইন্স্যুরেন্স নেওয়া থাকে সেই পলিসিটাকেও যদি আপনি চেক আপ করতে যান যে প্রপার আমার হেলথ ইন্স্যুরেন্স নেওয়া আছে কিনা বা কোনো কমপ্লিকেশন আছে কিনা, আগামী দিনে ক্লেমে কোনো কমপ্লিকেশন হবে কিনা, যে কোনো রকমের কোয়ারির জন্য হেলথ ইন্স্যুরেন্সের আপনি ওই নাম্বার আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি অলওয়েজ আছি যে কোনো কোম্পানির ক্লেম নিয়ে আপনাকে হেল্প করার জন্য। ওকে, বাই।